না করে শুধু গুট্টা খাওয়ার লোভ তোর। আর এখন তো সুপারস্টারকে বিয়ে করে নিয়ে পোয়া বারো। আর এই কুড়িটা জোগাড় করতে গিয়ে তো তোকে কোনো পরিশ্রম করতে হয়নি। কোথায় একটা ফটো ছাপলো, ব্যাস হয়ে গেল। পকেটে বিয়ে হয়ে গেল, একটা বর পেয়ে গেলি, হয়ে গেল একটা বর পেয়ে গেলি, ব্যাস একটা বর পেয়ে গেলি, ব্যাস। এবার জীবনে যা যা শখ আছে সেগুলো তুই পূরণ করে নিবি। কিন্তু এটা ভাবতে পারিনি জানিস তো, সেই শখগুলো আমাকে মেরে ফেলে তুই পূরণ করবি, এতটুকু বিশ্বাস তোর উপর রেখেছিলাম। দিদি তুই সদ্য আঘাত পেয়েছিস বলে তুই কিন্তু জানিস না কি বলছিস। কোনো অসুবিধা নেই, তুই বল, তোর যত রাগ আছে আমার উপর উঠে যাবে, সব শুনে নেবো। কিন্তু প্লিজ দিদি একটু বিশ্বাস কর আমাকে। আমি জানতাম না গানটা তোর গাওয়ার কথা ছিল। আমি যদি একবার জানতে পারতাম। মিথ্যে কথা আসি, মিথ্যে কথা। জীবনে যখন যা কিছু করতে গেছি তাতে তুই বাধা দিয়েছিস, হিংসা করেছিস। ভালোবেসে কাউকে বিয়ে করতে গেছি তাতে বাধা দিয়েছিস, গান গাইতে গেছি তাতে বাধা দিয়েছিস। আসি তুই জানতিস না আমি কেমন ভাবে সারাটা জীবন এই গানের জগতে একটা বড় ব্রেক পাওয়ার জন্য অপেক্ষা করেছি, তাদের দাঁত চেপে পরিশ্রম করেছি তার জন্য। মা বাবা বাড়ির লোক সবাই জানে। তুই জানতিস না আমার আগে প্লেব্যাক করার জন্য তুই কিভাবে রাজি হয়ে গেলি? আমার কথা একবারও মনে পড়লো না, একবারও না। আরে দিদি আমি তোকে বোঝাবো কি করে? দিদি আমি বাজরংবলীর দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস কর। তুই পুরো সিচুয়েশনটা জানিস না দিদি। আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম, আমি না করার মতো জায়গায় ছিলাম না দিদি। আমি তাও যদি জানতাম আমি তোকে রিপ্লেস করতে চলেছি। আমাকে রিপ্লেস করতে চলেছিস মানে? তার মানে আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে রিপ্লেস করে দিতিস। তার মানে তুই নিজেই স্বীকার করে তুই একটা স্বার্থপর মেয়ে। তার মানে নিজের আখের গোছানোর জন্য অন্যের গলায় কোপ মারতে তোর একটু অসুবিধা নেই। ছি আসি ছি, আমি কতবার ভেবেছিলাম জানিস আমাকে বোনের সাথে সম্পর্কটা ঠিক করে নিতে হবে। কিন্তু তুই আজকে যা করলি, এরপর থেকে তোর আর আমার সম্পর্ক কোনো দিন ঠিক হবে, কোনো দিন ঠিক হবে, কোনো দিন ঠিক হবে। কি করলে এটা বজরংবলী? কি করবো এবার আমি? জানতাম আমি গান গাইলে দিদির ইনসিকিউরিটি হবে, ও কিছুতেই মানতে পারবে না। ও দিদিমণির বলা কথাগুলো এখনো ভুলতে পারেনি, ও ভয়ে আছে। যেখানে ওর জায়গায় আমি গাইছি, এই জন্য আমি বারণ করেছিলাম স্যারকে যে আমি গান করবো না। কে বুঝছে না আমার অবস্থাটা? না আমি এটা করতে পারবো না। আমার নাম, খ্যাতি, যশ, প্রতিভা সবকিছু চুলোয় যাক। আমি চাই না কিচ্ছু। আমি চাই আমার পরিবারের মুখে যাতে হাসি ফোটে, বাস। আমি আর কিচ্ছু চাই না। কিন্তু বজরংবলী আমি যদি এই গানটা গাই সেটা তো কোনোভাবেই সম্ভব না। আমি গানটা গাইলে আমার পরিবারের মানুষজন ভালো থাকবে না। আমার সাথে আমার দিদির সম্পর্ক কিছুতেই ঠিক হবে না বজরংবলী, কিছুতেই না। কি করবো আমি কিছুতেই গানটা গাইবো না। আমি গানটা গাইতে পারবো না। আমি কি করবো? স্যার তো কথা দিয়ে ফেলেছেন ওদেরকে। এদিকে দিদি, তাহলে আমাকে এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে। ভাবতে পারছি না, ওদিকে সুপ্রতিম সমস্ত সেটআপ সাজিয়ে ওয়েট করছে, এখন বলছে জ্বর। মধু প্লিজ এত ইনসেনসিটিভ হয়ো না। আরে শরীর তো বলে কয়ে খারাপ হয় না কারো। আর তাছাড়া ও তো গান গাওয়া ছাড়া আরো অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলো তো ম্যানেজ করতে হয়। সেটা ম্যানেজ করা অত সহজ নয়। এত প্রেসারে থাকে ও, ব্রেকডাউন তো হতেই পারে। আরে ও তো জেনে বুঝে শরীর খারাপ ডেকে আনেনি। জেনে বুঝে না করুক, অ্যাটলিস্ট যখন শরীরটা খারাপ হচ্ছে একটা ইনফর্ম করা যায়, সেটাকে সেন্স অফ রেসপন্সিবিলিটি বলে, যেটা ওর নেই। অন্তত সুপ্রতিম তাহলে ওয়েট করতো না আজকে ওর জন্য, না? কতটা এম্বারাসমেন্ট হবে বলো তো আমাদের দুজনের। কিছু হয়নি জানো তো, অ্যাক্টিং করে পড়ে আছে। তুমি এসে দেখো এখন জ্বর হয়েছে। মধু প্লিজ এসব বাজে কথা বলো না। এখন তুমি চলো এ ঘর থেকে। আর শোনো, আমি ডিরেক্ট ফ্লোরেই যাচ্ছি, তুমিও চলো। আর আসি, গানটা কিন্তু তুমিই গাইবে, ঠিক আছে? আমি দুষ্টুকে পাঠিয়ে দিচ্ছি ওষুধ নিয়ে, ওষুধটা খেয়ে নাও। একবার পাপাইকে ফোন করি।
হে বজরংবলী, আমি এত কাণ্ড করে নিজে নিজের গলাটা নষ্ট করলাম যাতে দিদি গানটা গাইতে পারে, কিন্তু স্যার যদি এমন গ্যাট হয়ে বসে থাকেন তাহলে তো সব প্ল্যান মাঠে মারা যাবে। দিদি তো আবার ভুল বুঝবে আমায়, কি করি এবার? হ্যাঁ বাবাই, তুমি তাড়াতাড়ি গাড়িটা বের করো। চলো মধু। আর হ্যাঁ আসি, তুমি কিন্তু এই শরীর নিয়ে পাকামো করে আবার স্টুডিওয় চলে যেও না। ভালো করে গার্গেল করো আর ভেপার নাও, আর দরকার হলে আমি সন্ধ্যেবেলায় এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? চলো মধু। হ্যাঁ মিলন বল। আরে বলছি বৌদির দাঁত কেমন আছে রে? আশির আবার দাঁতে কি হয়েছে? দাঁতে কিছু হয়নি। ওই কালকেই তো দাঁত তুলেছে বলে আইসক্রিম খাচ্ছিল। আইসক্রিম খাচ্ছিল? কখন বলতো? কালকে অফিস থেকে ফেরার পথে আমার ছেলে ফোন করে এমন বায়না ধরলো আইসক্রিম খাওয়ার, তখন আমি ওই বটতলা যে রিন্টুর দোকান আছে সেখানে গিয়ে আইসক্রিম কিনতে গিয়েছিলাম। সেখানেই তো বৌদিকে দেখলাম আইসক্রিম খাচ্ছিল। একটা আধটা নয়, গোটা 20-30 খানা তো হবেই। আর আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করাতে আমাকে কি বললো জানিস? বললো ডাক্তার নাকি বলেছে দাঁত তুলেছে বলে এতগুলো আইসক্রিম খেতে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এমন কোন ডাক্তার আছে যে এতগুলো আইসক্রিম খেতে বলে? দেখ দাঁত ছাড়াতে গিয়ে না আমার গলা খারাপ হয়ে যায়, তাই ভাবলাম একবার তোর থেকে আমি খোঁজ নিই। এই বলছি আর জ্বর টর আসেনি তো? না না, একটু শরীর খারাপ মতো হয়েছে, সেটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে।